লক্ষ্মী স্টুডিওর সাহিত্য পাঠের আসরে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ আমি পাঠ করছি অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধ, জাতি ও শিল্প। সব মানুষ এক রকমের নয়। এক এক জাত এক এক রকমে খাচ্ছে, পড়ছে, চলছে এবং ভাবছেও। এক এক জাতির বাইরের চালচল রকম সকম এবং জাতির অন্তরের ভাবনা চিন্তা, এই দুয়ের যোগে উৎপন্ন হলো শিল্পের মধ্যে দেশীয়তা, জাতীয়তা। নানা ছন্দে লেখা, নানা ভঙ্গিমায় গড়া, অন্তরে বাইরে একে অন্যে যে ভিন্নতা, তারই ফলে আসে শিল্প। আর তা একভাবে এক ভঙ্গিতে চলে আসে জাতিগত সংস্কারগত ঐক্য থেকে। যখন জগতের মধ্যে মানুষগুলি বালুকণার মতো স্বতন্ত্র দলে ধরা, সেখানে জাতীয় শিল্প নেই, কিন্তু একের শিল্প আছে, ভিন্ন ভিন্ন রকমের শিল্পও আছে। মাঠের মধ্যে একটা গাছ রইল, মাঠের শেষে একটা গাছ রইল। এইভাবে যখন সমস্ত অরণ্যটা ছড়িয়ে রইল দিক বিদিকে, তখন গাছগুলি তারা প্রত্যেকে নিজের নিজের রূপ ও রূপের ছায়া স্বতন্ত্রভাবে গেল ধরে। যখন এক হয়ে একটা দেশ জুড়ে দাঁড়ালো, তখন আর এ গাছের সঙ্গে ও গাছের রূপের ও রূপের ছায়ার যে ভিন্নতা, তা ধরা গেল না। তেমনি এক শিল্পে অন্যের শিল্পে, এক জাতির ভাবনায় অন্য জাতির ভাবনায় এবং একের আচারে অন্যের ব্যবহারে একইভাবে একতা ও ভিন্নতা দেখা দিলে তখন প্রথা, রীতি ইত্যাদির বিভিন্নতা ও একতা দেখে বলা চলল এটি ভারতীয়, ওটি ইউরোপীয়, সেটি চীনের, অন্যটি জাপানের। এই যে শিল্পের মোটামুটি জাতি বিভাগ দেশ কাল পাত্রভেদে ঘটেছে, সেই দিক দিয়ে শিল্প চর্চা করে দেখার মানে হলো শিল্পের সঙ্গে ইতিহাসের পুরাতত্ত্ব ইত্যাদি নিয়ে একেবারে বাইরে বাইরে পরিচয়। আর এক দিক দিয়ে পরিচয়, আর এক দিক দিয়ে পরিচয়, সে হলো রসের দিক দিয়ে। সেখানে জাতি বিভাগ, ঐতিহাসিক রহস্য ইত্যাদি না হলেও কাজ চলে যায়। এক দেশের মানুষে অন্য দেশের মানুষে যেমন এক দিক দিয়ে স্বতন্ত্র, তেমনি অন্য দিক দিয়ে এক। সঙ্গীতের চাল দেশ কাল পাত্রভেদে ভিন্ন, কিন্তু সঙ্গীতের প্রাণ যেটি সুরের দোলায় দুলছে, সেখানে ভেদাভেদ নেই। কালানুগত প্রথা, আচার বিচার ধরে সৃষ্টি হয় চালচলের, যেমন বাংলা কীর্তন এবং পশ্চিমের ওস্তাদি গান। এখানে চাল দুটোকে স্বতন্ত্রভাবে দেখাচ্ছে, কিন্তু যখন রসের দিক দিয়ে দেখি, তখন বিষয়ের উচ্চ নিচ, চালের রকম সকম দিয়ে এতে ওতে যে ভিন্নতা, তার হিসেবের খাতার দরকারই হয় না। বীণা বাজছে কি পিয়ানো, না বাঁশি, বিলেতি সুর বাজছে না দেশি বাউল, না দরবারি, এটা ভুল হয়ে যায়। রসটি পাওয়াই হলো আসল কাজ কাব্যে, শিল্পে, সঙ্গীতে এবং মানব জীবনে। এই যে রসের প্রাধান্য, এই নিয়ে জগতের তাবৎ শিল্প এক। এই নিয়ে যা শিল্প এবং যা শিল্প নয়, তা যে সম্পূর্ণ আলাদা, তাও প্রমাণিত হয় রসিকদের কাছে। এবং এই নিয়ে দেবশিল্পের অর্থাৎ নেচার ও মানব শিল্পের আর্ট দুই নয় এক, এও বলেন তারা। ফুলের যেমন পরিমল, শিল্পের তেমনি রস। ফুলটি কোন জাতীয়, তার রূপ কেমন, সেটি বড় না ছোট, এ জ্ঞান এক ফুলে অন্য ফুলে পার্থক্য জানায়। ফুলের পরিমলটুকু সেও জানায় কি ফুলের বাস পাচ্ছি। কিন্তু এই সব ব্যাপারের বাইরের জিনিস হলো ফুল দেখে এবং পরিমল পেয়ে মন মাতাল তখন যে অনির্বচনীয় বস্তুটি পাই, সব ফুল থেকেই সেই বস্তু, সেই একমাত্র বস্তু নিয়ে রসিকের রসচর্চা চলে। বীণার কটা তার, কটা ঘাট এবং বীণাতে যা বাজছে, তার স্বরগ্রামের শ্রুতির সূক্ষ্মানুসূক্ষ্ম বিভাগ জ্ঞান নিয়ে রসভাগ তো বর্ধিত হয় না। বীণা বাঁধার কৌশল, সেটা বাজাবার কৌশল যখন আপনাকে হারিয়ে দিলে রসের তলায়, জানলেম বীণা যথার্থ ভালো বাজলো, গানও ঠিক হলো। কিন্তু বীণা যেখানে আপনার খুঁটিনাটি খটখটি দিয়ে প্রমাণ করতে থাকলো আমি রুদ্রবীণ, আমি সরস্বতী বীণ, আমি শ্রুতি বীণ, কিংবা কালোয়াত যেখানে প্রকাশ করতে থাকলো
আমি দক্ষিণী চাল, আমি নারদ, আমি বিলাতি কিছু। সেখানে গান শুনে আনন্দ নেই, গানের ভঙ্গি দেখে আনন্দ। সঙ্গীত শাস্ত্রের কথকতা শুনে আনন্দের মতো আনন্দ। কাজেই দেখা যাচ্ছে যে জাতির সঙ্গে জাতীয় শিল্পের জ্ঞান এক জাতিগত প্রথা ধরে দেখা, জাতি থেকে আলাদা করে নিয়ে শুধু তার কারিগরি ও শিল্প হিসেবে দেখা এবং রসের বিচার করে দেখা। এই তিন রকম দেখার পথ। যারা পড়ে শুনে শিল্পকে জানতে চায় তারা চলে প্রথম পথে। কারিগর শিল্পী এরা চলে দ্বিতীয় পথে, এরা কাজের বাহাদুরি দেখে। এবং রসিক তারা চলে শেষের পথ ধরে, শিল্প কাজের প্রাণের সন্ধানে। নিজের রুচি অনুসারে দেখার সঙ্গে রসিকের দেখার পার্থক্য এই যে রসিক তিনি গণ্ডির হিসেব জেনে গণ্ডি পেরিয়ে জিনিসটিকে প্রাণ দিয়ে ধরার সাধনায় সিদ্ধি লাভ করেন। আর যে নিজের রুচি অনুসারে এটা ওটা দেখে সে গণ্ডির হিসেব একেবারেই অগ্রাহ্য করে। যেটা তার ভালো সেইটাই সবার ভালো ঠাউরে নেয়, নিছক নিজত্ব নিয়ে আছে। কোনো জাতির সঙ্গে কোনো কালানুগত প্রথার সঙ্গে সম্পর্ক নেই এমন শিল্প বিশ্বের কোথাও নেই। সুতরাং একেবারে আপরুচি নিয়ে রসের জগতে, রচনার জগতে বিচরণ করতে গেলে এমন হতে পারে যে হয়তো হাতে মণি উঠল কিন্তু ফেলে দিলাম সেটা ঢেলা বলে, কিংবা শবরীর হাতের গজমুক্তার মতো নিজের কাছে রাখলেম দিব্যি খেলার জিনিস বলে, মর্মটা অজ্ঞাত রইল। নিজের রুচির খাবার নিজের বেলায় চলে, পেট আপনার, সেখানে আপরুচি খানা। কিন্তু হৃদয় নিয়ে যেখানে কথা সেখানে আপরুচি চালাতে গেলে চলে না। হৃদয়কে কেবল আপনার করে রাখলে নিজেই ঠকি। হৃদয়ের সঙ্গে হৃদয় মেলানোতেই রস পাই। সুতরাং বলতে পারি যে রস হলো দুইকে মিলিয়ে সেতু, রুচি হলো দুইকে পৃথক করে প্রাচীর। মানুষের অন্তর অন্যের সঙ্গে মিলতে চায়, ভাব করতে চলে, কিন্তু ভাবের লোকটি সহজে তো খুঁজে পায় না। ফলেই সেখানে একের রুচি অন্যের রুচিতে ভিন্নতা নিয়ে দুটি মানুষ পৃথক। এইভাবে মানুষ এককালে দলে দলে পাশাপাশি থেকেও ছিল রুচি দিয়ে পৃথক। ক্রমে মানুষ নিজের বড় সমাজ, বড় ধর্ম, এমনই সব বাঁধন নিজের সৃষ্টি করে দলে ভারী হয়ে একটি কৃত্রিম ঐক্য পেয়ে বিভিন্ন সমাজ ও বিভিন্ন জাতি হয়ে উঠল। এবং সেই জাতির কুলানুগত আচার ব্যবহার, শিক্ষা দীক্ষার ধারা চলতে চলতে অন্তরের ভাবনা চিন্তাতেও দেখতে এক হয়ে উঠল দুটি ভিন্ন রুচির মানুষ। এ যেন বাঘে গরুতে এক ঘাটে জল খেতে থাকলো। এই কৃত্রিম ভাবের মিলন থেকে উৎপত্তি হলো জাতীয় শিল্প, যাকে বলা যায় তা সেখানে গড়ে তোলার ধরন ধারণ শিল্পী বিশেষের উপরে ছাড়া রইল না। শিল্পশাস্ত্রের কুলপঞ্জিকার মধ্যে শক্ত করে বাঁধা রইল সব। আমাদের এক শ্রেণীর মূর্তিশিল্প অনেকটা এই শক্ত করে বাঁধা পাথর। তারপর সঙ্গীত, অভিনয় ইত্যাদি। সেখানে দেশ, কাল, পাত্রভেদে এবং নিজের নিজের রুচি অনুসারে যেসব রাগ রাগিনী রচনা হয়ে গেল, তার থেকে সময়ে সময়ে নানা বাঁধুনি ও কায়দার হিসেব জড়ো করে আইন প্রস্তুত হলো। সঙ্গীত শাস্ত্র হলো, ছন্দশাস্ত্র হলো, নাট্যশাস্ত্র হলো। নতুন যখন মানব সমাজ, তখন এই বেড়া খুব কাজে এলো তার শিল্পকলাকে বাঁচিয়ে রাখতে। কিন্তু গাছ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আল ও বেড়া দুই বাড়িতে চলতে হলো, না হলে জাত বাঁচে কিন্তু গাছ বাড়ে না। এই বেড়া বাড়ানো বা জাত না বাঁচিয়ে গাছের জীবন বাঁচানোর কাজ রসিকেরা সময়ে সময়ে এসে এদেশে ওদেশে করে গেলেন। এ গাছের সঙ্গে ও গাছের, এ জাতের সঙ্গে ও জাতের মিলন সেও ঘটালেন রসিকেরা। জাত শিল্প ফল ধরিয়ে, ফুল ফলিয়ে, ফসল বৃষ্টি করে চলল এবং জাতি রাজার ভাড়ারে সেসব জমা হতে থাকলো। জাতি খাজনা নিলে জাতীয় শিল্পের, দিলে খাজনার দু চার রসিকের মারফত দু চার কবি, দু চার শিল্পী, দু চার গাইয়ে, দু চার বাজিয়ে নাচিয়ে। জাতির সঙ্গে জাতীয় শিল্পকলা সমস্তর সম্বন্ধ কালিদাসের রাজার প্রজার স্বপিত গোছের নয়, পরের ধনে পোদ্দারি করার সঙ্গে তার মিল আছে।
সমস্তরে কারিগরে রশিতে গুনিতে দরদ দিয়ে করে গেল। গান বলো, ছবি বলো, কবিতা বলো, সব নিয়ে উৎসব। তাদের কজনের উৎসবের শেষে পড়ে রইল যা ফুলশয্যা কিংবা ময়ূর সিংহাসন, তারই উপরে জাতের কর্তা এসে মিল বসিয়ে দিয়ে গেল। হঠাৎ নবাবজাত নিলেমে সেগুলো কিনে নিয়ে সস্তায় নবাবী আমলের একটা অভিনয় করতে থাকলো। সভাকবির দল, শিল্পীর দল সৃষ্টি হয়ে কবির লড়াই, গানের লড়াই ইত্যাদি শুরু হলো। স্বভাবকবি কলকে পেলে না সে সভায়, কেননা সে আসল বস্তু দিতে চায়। কোনো এক বড় আসলের নকল দিতে পারে না একেবারেই। নবাবী আমলের পরে এলো যখন সাধারণ আমল, তখনই জাতীয় শিল্পের খোঁজ পড়ে গেল। সাধারণ অসাধারণ রকমের রসিক হয়ে উঠল তখন। এই ভাবের জাতীয় যুগ ইতিহাসের পাতায় চিহ্ন রেখেছে যেমন, তেমনি কবিতায়, গানে, শিল্পকলায়ও ছাপ রেখেছে। এই সাধারণ সভা বা জাতীয় সভায় কবির লড়াই দিতে দিতে প্রাণান্ত হয়েছে কত কবির, তার কি ঠিক আছে? শিল্পের সঙ্গে জাতির বিবাহ রাক্ষস বিবাহ। জাতার সঙ্গে মণিমুক্তার বিবাহ দিলে যা ফল হয়, সেই রকম বস্তু হচ্ছে জাতীয় শিল্প। তাতে রস থাকে না, ছাতুর মতো ভারী শুকনো জিনিস থাকে জাতীয় শিল্পে। অনেকখানি গুড় না হলে সেই জাতীয় পুষ্টিকর জিনিস রোচে না একেবারেই। জাতীয় উৎকর্ষ এবং শিল্পের উৎকর্ষ সমাজের মতো একভাবে একসঙ্গে হয় না। এ এক হিসেব ধরে বাড়ে ও আরেক হিসেব নিয়ে বাড়ে। একের বাড় অন্যের বাড়ের সাপেক্ষ নয়। ধন বাড়লে সঙ্গে সঙ্গে বিদ্যাও বাড়বে, এ যেমন ভুল। জাতির উৎকর্ষ বলতে শিল্পীর উৎকর্ষ ভাবাও ঠিক তেমনই ভুল। জাত যে হিসেবে বড় হয় সে হিসেবে তার সঙ্গে শিল্পকলাও যে বড় হয়ে ওঠে, এমনটা ঘটে না। জাত বলতে বলি নেশন। আজকের জাপান জাত হিসেবে মস্ত, কিন্তু শিল্পের দিক দিয়ে আমাদের কবির সেই অসভ্য জাপানের কাছে আজকের জাপানের হার হয়েছে। নেশন হিসেবে এই উৎকর্ষ আজ পেলে জাপান। সেদিনের জাপান নেশন হিসেবে উৎকর্ষ পায়নি, কিন্তু আর্ট হিসেবে বড় ছিল প্রাচীন জাপান। জাতি আর্টের জননী নয়, হতেও পারে না। জাতির সঙ্গে আর্টের তো গান্ধর্ব বিবাহ হয় না। আর্টিস্টের সঙ্গেই সেটা হয়ে থাকে বারবার। বসন্তকালে বাগানের গাছে ফুল ধরে, তাই দেখে ফুল সৃষ্টিকর্তা বাগানের মালিককে ভেবে নেওয়া ভুল। বসন্ত দেবতা বলে, মাতা ধরিত্রী বলে, দক্ষিণ বায়ু বলে কতকগুলো যে আছে। জাতির ফুয়ে জাতীয়তার গৌরব জ্বলে, কিন্তু ফুলের মুখ খোলে না। জাতির গড়া ন্যাশনাল পার্ক, সেখানেও ফুল ফোটে না ফুয়ে। জাতির কোলে শিল্পী এবং শিল্পও ধরা থাকে। দাস দাসী জ্ঞাতি কুটুম্বের মাঝে যেভাবে থাকে মা ও ছেলে, মাতৃগর্ভ থেকে সন্তান জন্ম নিলে দাসীর কোলে সে ঘুমলো, হয়তো মরল, তেমনি শিল্পের অন্তরে শিল্প জন্ম নিল। জাত দাসীর দলে সে নানা লীলা বিস্তার করলে। দাসীর দল আনন্দে পেয়ে বলল, ওগো, জাতীয় শিক্ষা দীক্ষার দিক দিয়ে আমাদের ছেলেটির জাতের সঙ্গে জাতীয় শিল্প, কবিতা ইত্যাদির যেটুকু যোগ, তাও বাইরে বাইরে ছোঁয়াছুঁয়ি দিয়ে। জাত গেলে জাতির বিপদ গণে, কিন্তু শিল্প গেলে, গান বন্ধ হলে, কবিতা বন্ধ হলে চঞ্চল হয় জাতের মধ্যকার দু চারজনের মন। জাতীয় শিল্পের কত মন্দির ভাঙল, তার জন্য চাঁদা তুলল কয়েকজন। জাতীয় কংগ্রেস বসলো, তাঁতশালা বসলো, পাঠশালা খুলল। চাঁদ মামার ছড়া আউড়ে বার হলো জাত পথে পথে, এক তালে, এক সুরে, এক প্রাণে, একটা হারমোনিয়াম বাজিয়ে খুশি করে চাঁদা তুলতে। জাতীয় নাট্য মন্দিরে, কলা ভবনে বা ইন্ডিয়ান মিউজিয়ামে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা, তাতে করে আজকের ভারতবাসীর সঙ্গে কালকের ভারতবাসীর কলাবিদ্যার বাইরে কতকটা পরিচয় হলো, যেন সেকালের রূপকথা শোনার কাজ হলো, মনের কল্পনা উত্তেজিত হলো খানিক। কিন্তু এতে করে আজকের আমরা আমাদের শিল্পকে নিজের করে যথার্থভাবে পেলেম না। যে রসবোধ তখনকার তাদের নানা সুন্দর সৃষ্টির বিষয়ে নিযুক্ত করেছিল, তাকে আবার ঘরে আনতে হলো। এ ভাবের জাতীয় আয়োজন চলবে না।
জাতি যে উপায়ে শিল্পকে জীবন প্রদীপের আলোয় বরণ করে ঘরে আনতে পারে নতুন বধূরূপে, তারই আয়োজন করা চাই। নতুন করে উৎসব লাগুক ঘরের মানুষটির প্রাণে, কলা বউটির সঙ্গে। ঘরে বাইরে লক্ষ্মী বিরাজ করবেন তখন এসে, শ্রী ফিরবে জাতির ঘরে। আমাদের জাতির বাস্তু ভিটে, সেখানে পুরাকালের ঘরে ঘরে সৃষ্টির তৈজসপত্র জমা করে যেমন বুড়ো কর্তাগিন্নিরা চলে গেলেন, সব দেশে সবার ভিটেই তেমনি ঘটনাই ঘটে। কিন্তু আমার দেশে আর এক আশ্চর্য ঘটনা ঘটল। সেই বুড়ো বুড়ি ছেলে বউ হয়ে, নাতি নাত বউ হয়ে বারে বারে ফিরে ফিরে পুরনো বাসায় ঠিক অতীতকালের জীবনযাত্রা নির্বাহ করতে এলো। সাজে তেমনি, কাজেও তেমনি। সেই নাচ, সেই গান, সেই ছবি, সেই ঝাড়লণ্ঠন, শুধু কালটা এই। একে বলতে পারি অতীত বর্তমানে ভয়ঙ্কর রকম একটা রাক্ষস বিবাহ। এতে করে অতীত বাঁচল বর্তমানকে মেরে। এই সৃষ্টি ছাড়া বিবাহের ফল শুভ হলো না শিল্প সৃষ্টির পক্ষে। কালচক্রে ঘুরতে ঘুরতে জাতীয় জীবনযাত্রার রথখানি পৌঁছে দিলে যদি আজকের আমাদের সেই নৈমিষারণ্যে, তবে সে জীবন নিয়ে সত্য ত্রেতা দাপরে যা কিছু তার পুনরাবৃত্তি করা ছাড়া আমাদের তো আর কোনো কাজ রইল না। জাতি বর্তে থাকে যেখানে সেকালের সঞ্চয়ের উপরে, সেখানে হয়তো তার জাত থাকে, কিন্তু শিল্প প্রভৃতির নানা রচনা ও সৃষ্টির দিক দিয়ে তার মান বজায় থাকা ক্রমেই দুষ্কর। বর্তমান ধরে, তবে বর্তে থাকে শিল্পকলা। অতীতের সঙ্গে বিচ্ছিন্ন নয়, কিন্তু অতীতমুখীও নয় শিল্প। যেদিক দিয়েই চলো, আজকের জাতি ও তার মানুষগুলির সঙ্গে সেকালের যোগ স্বাভাবিক না হলে আজ আমাদের জাতীয় অনুষ্ঠানে সার্থকতা ভূত নামানোতে গিয়ে ঠেকে। রেলগাড়ি স্টেশন ছেড়ে বার না হয়ে স্টেশনের দিকে পিছোতেই যদি থাকে ক্রমান্বয়ে, তবে যাত্রীদের সে গাড়ি চড়ে গম্য কোথাও পৌঁছানো মুশকিল হয়। পুরনো ঘরের নতুন বরবধূ তারা ইচ্ছে মতো সেকালের কতকগুলো জিনিস সংসারের কাজে লাগালে, কতক জিনিস দিয়ে নিজেদের ড্রয়িং রুম সাজালে। এইভাবে যখন সেকালকে একালের সঙ্গে যুক্ত করা হলো, তখন হলো নতুন কালের উপযোগী সেকাল। আবার যেখানে সেকালের সঞ্চয় ভাড়াঘর থেকে সোজা পুরনো পিতলের দোকানে চলে গেল কিংবা ভাড়ারেই রইল, এবং তার স্থানে বিদেশীয় দোকান ও হোটেল এসে ভর্তি করলে ঘরখানা, সেখানে নতুন পুরনো দুয়ের মিলন একেবারেই হতে পেল না। বক্তৃতা দিয়ে, প্রদর্শনী খুলে নানা উপায়ে সেকালের শিল্পকলার আদর বাড়ানো গেল আজকের জাতির কাছে। এতে করে উত্তরাধিকার সূত্রে জাতি এবং দেশ যদি কিছু পেয়ে থাকে, তাকেই ধরে রাখা চলল। প্রাচীন কীর্তি সংরক্ষণের আইন করে লাটকর্জন একাজ অনেকটাই এগিয়ে দিয়েছেন, কিন্তু রক্ষণ ও বর্জন দুটো কথার অর্থে তো কিছু অর্জন বোঝায় না। আমাদের জাতি স্বভাবগত অতীতমুখী। এই বৃত্তি আমাদের কুলানুগত প্রথা ধরবার দিকে চালাতে চাচ্ছে। এই বৃত্তি নিয়ে আমরা আজ যদি ছবি আঁকি, মূর্তি গড়ি, ঘর তুলি, তবে সব দিক দিয়ে আমাদের কাজের ধারা অতীতকে স্বীকার করে চলতে বাধ্য। শিল্পের কৌলিন্য রক্ষা করে চলতে চলতে আমরা পৌঁছেছি এমন অবস্থায় যখন আমাদের গান বাজনা সমস্তই হয়ে গেছে আজকের নয়, আকবর ও তার পূর্বের আমলের। আমাদের সঙ্গীত ও শিল্প প্রাচীন কৌলিন্য বজায় রাখতে গিয়ে আজকের জীবনধারার সঙ্গে এক হয়ে মিলতে পারছে না, কাজেই শখের জিনিস হয়ে রয়ে গেছে। ঠিক যেমন অসংখ্য মানুষ জাদুঘরে ধরা নানা ভারত শিল্পের জিনিসগুলো দেখে বেড়ায় ও তার নানা রকম সমালোচনা করে, ঘোরাঘুরি করে জাদুঘরের ঘরে ঘরে, নাচ গান ইত্যাদিকেও ঠিক সেইভাবেই আমাদের অধিকাংশ লোকই গ্রহণ করেছে তাদের জীবনে। গান শুনি, নিজে গায় না; নাচ দেখি, নিজে নাচি না। নৃত্যকলা, গীতকলা, চিত্রকলা এসবকে জাতীয় শিক্ষার মধ্যে স্থান দিতে বারংবার বলা সেই থেকে শুরু হয়, যখন থেকে গাইতে গলা চায় না, নাচতে পা সরে না, আঁকতে লিখতে হাত চাই না। তখন সঙ্গীত সভাই করি, নাট্যমন্দির, শিল্পশালা
এসবই বা খুলে বসি জাতিকে জাগাতে। দেখা যায় তাতে করে দেশ ও জাতির প্রাণে যে সুর পৌঁছয়, যে রং ধরে, তার ছন্দ ছাদ সমস্তই পুরাকালের গানের টনটনে ভাবভঙ্গির ব্যর্থ অনুকরণ। তখন মনে আসে যে পুরোপুরি অতীতমুখী শিক্ষা নিয়ে বর্তমান জাতিকে অতীতের আবছায়াবাজির তামাশা দেখাতে পারা ছাড়া সত্যি কাজের লোক করে তোলা যায় না। দেবী বীণাপাণি কালে কালে নিজের হাতের বীণা একটির পর একটি তার বরপুত্রকে দিয়ে আসছেন। প্রত্যেকবার গুণী কবি তারা একটি একটি নতুন তার চড়িয়ে তবে বাজাচ্ছেন সেই বীণা। পুরনো তারে পুরনো বীণা ভালো বাজে না, নতুন তারে বাজে চমৎকার। সরস্বতীর বীণার তার প্রত্যেকবারে বদল হলো, বিচিত্র সুর দিয়ে চলল নতুন নতুন গুণীর হাতে। নারদের বীণায় নারদ ছাড়া কারো হাত পড়ল না, সেই পুরনো তার সুরও সেই সেকালেও যা ছিল একালেও তাই রয়ে গেল। সেদিন আমার এক ছাত্র তার মামাতো প্রপিতামহের আঁকা একখানা ছবি নিয়ে এলো। আমি কাজটা ছাত্রের হাতের বলে ভুল করে বসলাম। এতে আমার ছাত্র ভারী খুশি হয়ে উঠল। তার নামের আগে আমি যে একটা চন্দ্রবিন্দু টেনে দিলেম সেটা সে দেখতে পেল না। এমনি আরেক দিন আমার সামনে আর এক ছাত্র একখানি বিলাতি ছবি এনে বললে সেটা তার কাজ। আমি তার নামের আগে শ্রীযুক্ত কথাটি উড়িয়ে দিয়ে ছোট করে বসিয়ে দিলাম মিস্টার, এবং দু একটা মিষ্টি কথা দিয়ে খুশি করে বিদায় করলাম। ঘরের ছেলে ঘরে গেল আনন্দে। একদিকে যখন আমার দেশের পদ্মফুল কেবলই আউড়ে চলল দাশরথী রায়ের পদ্য আর ভ্রমরের পাঁচালী, অন্যদিকে হয়ে গেল আকাশ স্কটল্যান্ডের ব্লুবেল ফুলের নীল সুরে বিদেশিনীর চোখের প্রায় নীল, অথচ লোকে বললে ভালোই হলো ভালোই হলো। ভালো হলো না এ কথা গোপনে কিন্তু লেখা হয়ে গেল যমরাজের দরবারের চিত্রগুপ্তের খাতায়। কাক এক কৌশলে বাসা বাঁধছে, বক স্বতন্ত্র রকমে বাসা বাঁধছে। এই কৌশল নিয়ে কি কাকে বকে এ জাত ও জাত বলে আপনাদের পরিচয় দিচ্ছে? কোকিল বাসা বাঁধেই না, কাকের বাসায় ডিম পাড়ে, অথচ তার সন্তান কোকিলই থাকে। আমাদের এই জাতিটা আগের তুলট নয়, তালপাতায় সংস্কৃতে পুঁথি লিখত, এখন লিখছে বিলেতি কাগজে, বিলেতি স্লেটে, ইংরেজিতে। এতেই রচনার জাতিপাত হলো, এটা ভাবা ভুল। হীরের ধাঁচটা চোপটা কি গোল এ নিয়ে তার জাতিভেদ হয় না, তার জ্যোতির হিসেব ধরা হয় বিচার। রচনার প্রাণটি হচ্ছে আসল জিনিস, যা থেকে পরিচয় পায় এটি ভারতীয় না অভারতীয়। মস্ত একটা সোলার টুপির মধ্যে আমাদের জাতীয় জীবন ধরা পড়ে পালিত হচ্ছে। তুলো নেই, কাঁথা নেই, ঝুলনি নেই, কপাটি খোলা নেই, সরিষার তেল নেই, ক্ষীরের ছাঁচ নেই, পুরনো চুষি কাঠির বদলে বেবি প্যাসিফায়ার ধরা হয়েছে তার জন্য। কিন্তু তবু তার ডাক যদি না সে বদলায়, সাড়া যদি ঠিক না দেয়, তবে জানবো সে জাত হারায়নি। জাতীয় ছবি, মূর্তি, কবিতা সবার ডাক আছে, সাড়াও আছে। সেই সাড়া নিয়ে তাদের জাতিভেদ ধরা পড়ে রসিকের কাছে। প্রাণে পূবের সাড়া পৌঁছলো না পশ্চিমের, আজকের না কালকের, অথবা বর্তমান অতীতের সাড়া দিলে কিনা এই নিয়ে জাত বিচার হয় না রচনার। শিল্প বলো, সাহিত্য বলো, ধর্ম কর্ম যাই বলো, সবার জাতীয়তা প্রাণের সাড়ার সঙ্গে যুক্ত। বাইরের ভৌতিক বা আধা ভৌতিক জীবনযাত্রার সাজ সরঞ্জামের ধুমধামের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। সোনাকে বিশেষ কোনো একটা রূপ দিতে হলে ছাঁচে ঢালতে হয়, কিন্তু সেই ছাঁচের এমন গুণ নেই যে রূপকে সোনা করে। তেমনি জাতিকে বিশেষ একটা গঠন দিতে হলে জাতীয় শিক্ষার ছাঁচ দরকার, কিন্তু সেই ছাঁচকে কিছু সৃষ্টি করার স্বাভাবিক উপায় বলে ভুল করা সোনা গলাবার মতিটাকে সোনা সৃষ্টি করার উপায় বলে ধরে নেওয়া। সোনা আপনি তৈরি হয় স্বভাবের নিয়মে। মানুষের হাতে গড়া সোনা সে জাত সোনা নয়, সে কেমিক্যাল সোনা। কাঁচা সোনার রং প্রায় পিতল, কিন্তু সোনার গুণ তাতে পৌঁছায় না।
হাজারবার সোনা জাতীয় শিক্ষার ছাঁচে ঢাললেও পুড়িয়ে পিটিয়ে লোহাকে ইস্পাত করা যায়, পিতলকে ছুরির আকার দেওয়াও চলে, কিন্তু ইস্পাতের গুণ পিতলে পৌঁছায় না। মানুষ অদ্ভুত কৌশলে লোহাকে বাতাসের উপর উড়িয়ে দিয়েছে পাখির মতো, কিন্তু সেই লোহাতে পাখির প্রাণ পৌঁছে দেবার সাধ্য মানুষের কোনো যুগে হবে বলে বিশ্বাস করে কি কেউ? স্বভাব মূর্ধন্যী বর্ততে, চিরাগত কতকগুলো প্রথা ধরে জাতির বা মানুষের মন বুঝে মনগড়া শিক্ষালয়ে যে শিক্ষার ব্যবস্থা করা গেল তাকেই বললেন জাতীয় শিক্ষা। সার্কাসের জানোয়ারগুলো একরকমের শিক্ষা পেয়ে প্রায় মানুষের মতো চলাফেরা বলা কওয়া করে, কিন্তু সে শিক্ষার মূলে স্বাভাবিকতা নেই। বেড়াল স্বভাবের নিয়মে যে জাতীয় শিক্ষা পায় তাতে ইঁদুর ধরতে মজবুত হয়ে ওঠে, দুধ খেতে শেখে, মুড়ো চুরি করতে শেখে। প্রাণের দায়ে এসব স্বাভাবিক শিক্ষার ফলে ঘটে। অবস্থা বুঝে ব্যবস্থা করে নেয় বেড়াল, কিন্তু যে শিক্ষায় বেড়াল বসতে শেখে চৌকিতে, খেতে শেখে টেবিলে, বাজাতে শেখে হারমোনিয়াম, সেই মনুষ্য জাতীয় শিক্ষা বেড়ালের পক্ষে জাতীয় শিক্ষা বলা যেতে পারে না। জাতীয় শিক্ষার স্বভাব বুঝে যেখানে চলল সেখানে ঠিক শিক্ষা হলো, আর যেখানে সে শিক্ষা সার্কাসের ঘুরপাক ধরে চলল সেখানে জাতি বড় একটা কিছু লাভ করতে পারল না। সার্কাস বন্ধের সঙ্গে সঙ্গে তার কাজও ফুরিয়ে গেল এবং এমন উপায়ও রইল না যাতে করে সে আবার স্বাভাবিক অবস্থা পেয়ে যায়। আমাদের জাতি যদি সেকালের মধ্যে ধরা থাকতো, যেমন বেড়াল জাত ধরা আছে এখনও সেই পুরাকালের ষষ্ঠী মাতার পায়ের কাছে, তবে কোনো রকম শিক্ষা দিলে এদেশের কলাবিদ্যার পুনরাবির্ভাব হতে পারে, এসব কথা ভাববার অবসরই হতো না। কিন্তু মানুষজাত যে কালে কালে তার বাইরের সঙ্গে ভিতরটাও বদলে চলেছে, এককালের নরপিশাচ আরেক কালে হচ্ছে নরদেব। কাজেই দেখি সেকালের শিক্ষাটা একালে চালাতে পারা যায় না অটুটভাবে। জাতীয় শিক্ষার মধ্যে নানা শিল্পকলার স্থান আছে, এটা এখন আর কেউ অস্বীকার করে না। যদিও জানি যে তপস্যা, সাধনা, প্রতিভা এসব না হলে কবিও হয় না, শিল্পীও হয় না কেউ। কাজেই আমাদের দেশের চিত্র, মূর্তি, কবিতা, গান, নাটক, খেলাধুলা ইত্যাদির যে কুলানুগত নানা প্রথা কালে কালে জমা হয়েছে এবং দেশাচারগত যে সমস্ত ব্যবস্থার ছাপ তাতে পড়েছে, সেগুলো দেখে শুনে হিসেব ঠিক করে তবে আজকের আমাদের জাতিকে শিক্ষার ব্যবস্থা করে নিতে হবে, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু একটা জায়গায় এসে সমস্ত ব্যাপারটা ঠেকে, সেটি হচ্ছে একাল। প্রাচীন জাতির কুলানুগত আচার ব্যবহার আজকের কানুন অনুযায়ী হলো কিনা সেইটাই দেখবার বিষয়। সেকালের অনুকরণে একালের ছেলেমেয়েরা ছবি আঁকলে, পাঁচালি গাইলে, চরকা কাটতে বসলে, এ হলো জাতীয় প্রদর্শনীতে মেডেল পাবার মতো করে শিক্ষা দেওয়া। একে জাতীয় শিক্ষা নাম দেওয়া যেতে পারে না, এক জাতীয় এবং এককালীন শিক্ষা বললেও বলা যায়। কোনো জাত এবং কোনো জাতের কোনো কিছু এমন করে বড় হয় না। জাতীয় শিক্ষা সত্য হয়ে ওঠে তখনই যখন কালের সত্যকে সে মেনে চলে। যে জাত শিক্ষায় দীক্ষায় সে কালকেই মেনে চলল, সে জাত কোনো দিন সকালের মধ্যে জাগল না, দেশজোড়া অকালের মধ্যেই তার যথাসর্বস্ব ক্ষয় হয়ে গেল। আগে গাছ বাড়লে তবে তো তার ফল ফুল, তেমনি আগে জাত বাড়লে তবে তো তার শিল্পকলা ইত্যাদি কথা তর্কের মুখে বক্তৃতার জোরে প্রায়ই শুনি এবং হয়তো বলেও থাকব। কিন্তু হঠাৎ মনে পড়ল যে ফলন্ত ফুলন্ত বীজ বলে একটা পদার্থ আছে এবং সেই পদার্থটি তাল, তমাল, বট, অশ্বত্থ হয়ে বাড়ে। মালি না থাকলেও ফলন্ত বীজ গাছ হয়ে বাড়তে থাকে, আপনার রস আপনি খুঁজে নেয়। কিন্তু অফলন্ত বীজ যদি হয়, সার মাটিতেও নিষ্ফলা হয়ে যায় সেটি। শিশু দাঁত নিয়েই জন্মায়, শুধু দাঁত ফোটে ছেলে একটু বড় হলে। জাতির মধ্যে তেমনি জাতিটার যেসব বিকাশ ভবিষ্যতে হবে তা ধরা থাকে, কালে সেগুলো ফুটতে থাকে ভালো মন্দ আবহাওয়ার বশে। কোনো ছেলের কথা ফোটে আগে, কোনো ছেলের কথা ফোটে দেরিতে, কিন্তু যে ছেলে বোবা তার কথা বড় হয়েও ফোটে না, বুড়ো হয়েও ফোটে না, যতই কেন ভালো আবহাওয়ায় সে থাকুক না।
বয়সে দাঁত পড়লো, চুল পাকলো, দাঁতও বাঁধালেম, চুলও কালো করলেম, দুটোই শৌখিন জিনিসের মতো। শিকড় গাড়ল না জীবন্ত মানুষের রক্ত চালানোর ক্ষেত্রে। এইভাবে জাতীয় শিল্প, সঙ্গীত, কবিতার রং ধরানো যায় একটা বড় জাতির গায়ে, কিন্তু সেই কৃত্রিম রং তো টেকে না বেশি দিন, এবং সেটা দিয়ে জাতির জরা এবং মরার রাস্তাও বন্ধ চলে না একদিনও। যেখানে জাতীয় জীবন বলে একটা কিছু নেই, সেখানকার মানুষগুলির সঙ্গে কতকগুলি শিক্ষাগার, পাঠাগার, কর্মশালা, ধর্মশালা, আখড়া, আড্ডা, আশ্রম, ভবন ইত্যাদি যেন তেন প্রকরণে জুড়ে দিলেই যে ঠিক ফলটি পাওয়া যাবে এমন কোনো কথা নেই। মরা আম গাছে নাইট্রোজেন বৃষ্টি করে আকশি হাতে বসে ফল পায় কি কেউ? যেমন খুব জাত, অর্থাৎ জাতে বড় গাছ, কিন্তু 1 বিঘতের বেশি তার বাড় নেই। ডালপালাগুলো চীনের পায়ের মতো বিষম বাঁকাচোরা। দেখতে গাছের মতো ঝাঁকড়া, কিন্তু ফল দেয় না, ফুল দেয় না, ছায়া দেয় না, টবে ধরে থাকে। আর এক রকমের জাত ক্ষোভ জাত, মৃত জাত, শুকনো জাত, অনেক কালের মরা কাঠ। দেশ বিদেশের পাখি, কাঠবেড়াল, বনবেড়াল, কাগাবোগার ক্ষোভ আর দাঁড়ের কাজ করছে। ক্ষোভ জাতের সুবিধা আছে যে কোনো গতিকে টপ থেকে ছাড়া পেলে সে তেজে বেড়ে উঠতে পারে। ক্ষোভ জাতের সে সুবিধে নেই। খোপে খাপে ফোপরা কাঠ, তাতে টেবিল চৌকিও তৈরি হয় না, জ্বালাতে গেলে ধোঁয়া হয়। শুধু সেটা নিয়ে দেহতত্ত্বের এবং জাতিতত্ত্বের নানা গভীর সমস্ত আলোচনা করা চলে। একদিকে বাড় হারানো বড় জাত, অন্যদিকে বাড় দাবানো বড় জাত। ভারতবর্ষী জাত বলতে এ দুটোর কোনোটা বলা শক্ত। আমি দেখি আমাদের আজকের জাতীয় জীবনটা এ দুয়ের খিচুড়ি। ছিল জাত হব্বিষ্যান্নজীবী, হলো ক্রমে খেচরান্নজীবী। আগের জাত ছিল ভালো, এখন হলো মন্দ, এ কথা আমি বলিনি। জাতীয় জীবনের পরিবর্তন অবশ্যম্ভাবী, কেউ তাকে ঠেকাতে পারে না। কালের উপযোগিতার নিয়ম মেনে তবে জাত বাজে। আর্য জাতি এককালে ছিল আম মাংসভোজী, তারপর খেতে শুরু করলো আমানি, এবং এখন খাচ্ছে আম আমানি দুই। একই জাত, শুধু কালের পরিবর্তনের মধ্যে পড়ে ভিন্ন চেহারা ধরেছে। এটার জন্য ভাবনা নেই, শুধু ভাববার বিষয় এই যে জাতটির জীবনী শক্তির দৌড় বাড়ের দিকে না তার উল্টো দিকে। আজ যদি আমাকে কেউ বলে হব্বিষান্ন ধরলেই তুমি ঠিক তোমার আগেকার তাদের শিল্পকলার বিশুদ্ধি ইত্যাদি সমস্তই পেয়ে যাবে, বিশুদ্ধ সঙ্গীত, কবিতা, বিশুদ্ধ সাহিত্য এবং বিশুদ্ধ কর্মকাণ্ড সমস্তই এসে যাবে দেশ ও জাতির কবলে, তবে তাকে এ কথাই বলবো যে কালকের মতো হয়ে পড়ার জন্য মাদলি ধারণ করে নিতে ব্যস্ত হয়ে লাভ কি? সেকালের রক্ষা কবচ একালের জীবন সংগ্রামে তো কাজের হবে না। সেকাল রাখলে যে একাল যায় তার কি? নদীর জাত বাঁচাতে গিয়ে নদীর চলাচল বন্ধ করায় কোন লাভ? চীন দেশ ভোজন বিলাসী, তারা 300 বছরের হাঁসের ডিম খেয়ে রসনা তৃপ্ত করে, কিন্তু তা খেয়ে প্রাচীন চীনের শিল্প সম্পদ পাবো বলে তারা বিশ্বাস করে না একেবারেই। শখ হয় তাই খায়, সুস্বাদু বলে। পুরনো চাল ভালো, পুরনো শাল ভালো, পুরনো কাঁথা তাও ভালো। সকল জিনিসের ভাণ্ডার বলতে পারো আমাদের প্রাচীন আমলকে। তথাপি পুরনো হয়ে যাওয়া যে ভালো, এ কথা তো কেউ বলছো না আমরা ছাড়া। আজকের কালে প্রাচীন শিল্পের আদর যথেষ্ট দেখে আমরা দলে দলে কেউ বৌদ্ধ যুগের মতো, কেউ মুঘল আমলের মতো মূর্তি, ছবি, গান, বাজনা ইত্যাদি করতে বসি। শুধু এই নয়, পুরাণের পাতা থেকেই কেবল ছবি, মূর্তি, হাব ভাব ইত্যাদিও হুবহু নিয়ে কাজ করতে লেগে যায়। তাহলেই বা কী হবে? এভাবে সাময়িক আদর বা অনাদরের বিচার করে চলায় ব্যবসার বুদ্ধি বৃদ্ধি পায়, কিন্তু এতে করে রসবোধ জাগে না জাতির অন্তরে, এবং জাতিটাও এতে করে নিজের শিল্প সম্পদ পেয়ে ধন্য হয়ে যায় না। জাতিটাকে যখন চৌরঙ্গিবাতে ধরল, তখন তার হাতে পায়ে বুকে পিঠে পুরনো ঘি মালিশ করে দেখা গেল বেশ চলে ফিরে বেড়াতে লাগলো। তাই বলে পুরনো ঘিয়ে লুচি ভেজে তাকে তুষ্ট ও পুষ্ট করা তো চলে না।
যে কবিরাজ পুরনো ঘিয়ের ব্যবস্থা করেছিলেন তিনিই তখন বললেন, টাটকা গাওয়া ঘেজে লুচি ভাজতে। আজকের হাঁস ৩০০ বছর আগেকার ডিম পাড়বার সাধনা করবার আয়োজন করে বসলে পরমহংস বলে তাকে ভুল করে না কেউ, তেমনি আজকের জাত কালকের ভূত নামাতে সব সাধনার আয়োজন করছে দেখলে তার সিদ্ধিলাভের পক্ষে সন্দেহ অনেকখানি থেকে যায়। আজকের সঙ্গে কালকের নারীর সম্বন্ধ আছে। আজকের শিল্প কালকের শিল্পের উপরে বসে পদ্মাসনা শবাসনা, এটা সত্যি কথা। কিন্তু এই শবাসনার সাধনায় অনাচার ঘটলে ভূত প্রেত এসে সাধকের ঘাড় ভাঙে, সিদ্ধিদাত্রী বরদা আসেন না, এটা জানা কথা। শবাসনার জন্য ব্যস্ত নই, সব খুঁজছি কেবলই। এতে করে অতীতের ভূতের কবলে পড়ে কর্মপণ্ড হওয়া বিচিত্র নয়। সাধাসাধি করে হাতে পায়ে ধরে লোককে দিয়ে কাজ হয়, মেরে ধরেও কার্যসিদ্ধি করিয়ে নেওয়া চলে। কিন্তু সে কাজ কার কাজ? সে সিদ্ধি কার সিদ্ধি? যে সাধছে বা যে মারছে কেবলই তার নয় কি? আমার কথায় ভুলে বা ধমকানি শুনে যদি আজ দেশশুদ্ধ ছবি মূর্তি গড়তে লেগে যায়, আমি যেমনটি চাই তেমনই করে, তবে তার ফল দেশ পাবে না। দেশের যারা আমার কথায় উঠলো বসলো তারা পাবে। আমার খেয়াল মতো আমি লোক লাগিয়ে ঘর বাঁধলেম, সে ঘর আমার হলো, আমি তার আশ্রয় পেলেম, ছায়া পেলেম। মিস্ত্রি মজুর তারা ঢুকতেই পেলে না বৈঠকখানায়। যে গুরু হাত ধরে নিয়ে গেলেন শিষ্যকে শিল্প জগতে তিনিই যথার্থ গুরু। যে গুরু ঘাড় ধরে শিষ্যকে বললেন, আমার আজ্ঞানুবর্তী হয়ে যেমনই বলি তেমনই চলো, সে গুরু গুরুমশাই। তিনি নিজের বেতন বাড়িয়ে গেলেন ছাত্রের দৌলতে। আগেও ছিল, এখনো আছে। এক এক শ্রেণীর লোক জাতের কর্তা হয়ে ওঠে তারা। যার জাত নেই তাকে জাত দিতে জানে না। যে জাত ঘুমোচ্ছে তাকে জাগাতে হলে কি করা উচিত তাও জানে না। জাত মারবার ফন্দি তাদের মাথায় ঘোরে। পাপাশঙ্কু হস্তে তারা যমরাজের মতো বসে থাকে জাতকে বাঁধবার পাশ আর জাতকে মারবার অঙ্কুশ, দুই অস্ত্র সর্বদা উঁচিয়ে। আগেও ছিলেন, এখনও আছেন অন্য এক শ্রেণীর লোক যারা বরাভয় হস্তে বুদ্ধদেবের মতো দাঁড়ে দাঁড়ে হেঁটে বেড়ান। সমস্ত মানবজাতির হাতে ভিক্ষা নিয়ে তারা জগৎবাসীকে ধন্য করে যান। অভয় দিয়ে নির্ভয় করেন, বর দিয়ে শক্তিমান করেন। ঘুমন্ত জাতির মুমূর্ষু জাতির আশার প্রদীপের শিখা এইসব জাগ্রত মানবাত্মা যারা রাত্রির অন্ধকারের মধ্য দিয়ে আলো বহন করে আনেন। কালসূত্রে ধরা রইল কালকের সকালের সঙ্গে আজকের সকাল, কালকের জাতির সঙ্গে আজকের জাতি, কাব্যকলা, সঙ্গীতকলা, শিল্পকলা, জ্ঞানবিজ্ঞান নিয়ে প্রাচীন ভারতবর্ষের জাতীয় জীবনটিও তেমনি কলাসূত্রে গাঁথা রইল। বেজোড় মুক্ত। আজকের আমাদের জাতির উপরে সবচেয়ে যে বড় দায়িত্ব তা হচ্ছে এই অতীতকালের মালায় যে বেজোড় মুক্ত দুলছে তার সঙ্গী আর একটি কালসূত্র গেঁথে যাওয়া। আমাদের জীবন কেমন জিনিসটা ধরে গেল আগেকার জীবনের পাশে, এই নিয়ে আমাদের পরে যারা আসবে তারা আমাদের গুণপনা, বিদ্যা, বুদ্ধি সমস্তই বিচার করবে। অতীতের পাশে আজ আমরা যাই ধরি, কাঁচি ধরি, মাটির ঢেলায় ধরি, কালে সেই আজকে ধরা তুচ্ছ জিনিস তাও মালার একটা অংশ ধরে থাকবেই, চাঁদের কোলে কলঙ্কের মতো। পরবর্তীতে কেউ এসে অনুকূল সমস্ত প্রবন্ধ লিখে কিংবা মাটির ঢালার আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়ে হয়তো আমাদের আজকের তুচ্ছ কাজ সমস্তের গভীর অর্থ বার করে ভবিষ্যতের বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবে। কিন্তু এমনও লোক থাকবে সেদিন যে সজোরে এই ঘোরতর রকমের মালা মাটি করাটাকে অভিসম্পাত দিয়ে আজকের আমাদের জাতীয় সভ্যতার বিরুদ্ধে সমালোচনা করে চলবে ক্রমাগত। এইভাবে হয়তো কতকাল ধরে তা কে জানে। মালা ফিরবে অনুকূল ও প্রতিকূলভাবে জাতিতত্ত্ববিদ, জাতীয় ঐতিহাসিক, জাতীয় শিল্প সমালোচক প্রভৃতির হাতে। মাটির ঢেলার পাশে আরেকটি দানা তারা গাঁথবে না, শুধু হাওয়ায় গেঁথে যাবে দিনের পর দিন। তারপর হঠাৎ একদিন সারা দেশ, সমস্ত পৃথিবী দেখতে পাবে হয়তো মাটির ঢেলার পাশেই
আর একটি অপূর্ব সুন্দর জীবনবিন্দু ধরা পড়েছে কালসূত্রে। এই জীবনবিন্দু জাতীয় কোনো রকম শিক্ষাগার, হাসপাতাল, লাইব্রেরি, ইউনিভার্সিটি কিংবা সিটি ফাদারদের চা খাবার পেয়ালায় কিংবা আর্ট স্কুলের রঙের বাটির মধ্যে জন্মায়নি। মহাকাল একে সবার অসাক্ষাতে জন্ম দিয়েছে কোনো এক লোকের বুকের ভাষায়। তারপর একদিন সেই একটি লোকের জীবন ও বিন্দু মহাকালে নিংড়ে নিয়ে ধরেছে নিজের বিজয়মালার মধ্যে। এই যখন হলো তখন এলো জাতি। বিচার করে ভেবে চিনতে একটি মহাসভা ধুমধামে বসিয়ে সকলে, জাতীয় কবি, জাতীয় শিল্পী, জাতীয় যে কেউ তার মূর্তি প্রতিষ্ঠার জন্য চাঁদা তুলতে বার হলো এবং জাতীয় গৌরব অনুভব করার আয়োজন সার্থক করার চেষ্টায় কোথায় ন্যাশনাল কনসার্ট, ন্যাশনাল থিয়েটার, ন্যাশনাল হোটেল, সেখানে বায়না দিতে ছুটলো ও কাজটা যাতে ন্যাশনাল রকমে হয় তার জন্য একটা রেজলিউশন পাশ করিয়ে নিয়ে খেটে খুঁটে অকাতরে গিয়ে নিদ্রিত হলো নিজের কেল্লায়। মহাজাতি রাজকন্যা ঘুমিয়ে থেকে মহাকাল দত্তের মতো তাকে ধরতে এসে কেল্লার দরজায় ধাক্কা দিয়ে বলে, কে জাগে? রাজকুমারী সাড়া শব্দ দেন না। সাড়া দেয় যে পাহারা দিচ্ছে মহাজাতির শিয়রে। কে জাগে? সওদাগরের পুত্র জাগে। কাল নিরস্ত হয়, আবার আসে দ্বিতীয় প্রহরে। কে জাগে? মন্ত্রীপুত্র জাগে। তৃতীয় প্রহর যায়, কাল ফিরে এসে বললে, কে জাগে? কোটালের পুত্র জাগে। রাত শেষে অন্ধকার পাতলা হয়, কাল ছুটে এসে বলে, কে জাগে? কে জাগে? রাজপুত্র জাগে। বারে বারে এভাবে মানবজাতি ঘুমোয়। জাতির শিয়রে জাগরণ বসে থাকে কালের কবল থেকে তাকে বাঁচাতে। সকাল হলে এদের কাজ শেষ হয়ে যায়। এদের রাতের গাথা অসমাপ্ত মালা রাজকুমারীর ঘরের দুয়ারে পড়ে থাকে। সে মালা মহাজাতি শাহজাদির হাতে গাথা মালা নয়, সে চাহার দরবেশ তাদের জপমালা। রাজকুমারী তাকে অনেক সময় মাড়িয়ে চলে যান নিজের গরবে। হয়তোবা রাজকুমারীর দাসী সে পেয়ে যায় সে মালা ঘর ঝাড় দিতে, কিংবা ঘরের দুয়ারে আলপনা টানতে বসে, অথবা এমনি চলে যেতে যেতে। জাতির সঙ্গে শিল্পী কবি এদের যোগ জাগ্রতের সঙ্গে ঘুমন্তের যোগ। জাতির চোখে এদের ঘুম আসে, এদের চোখে ঘুম নেই। জেগে থাকে এরা একলা, একলা বসে খেলে এরা, একলা মালা গেথে চলে, বীণা বাজায়, গান গেয়ে বলে, ছিল যে পরাণের অন্ধকারে, এলো সে ভুবনের আলোক পারে। স্বপন বাধা টুটি, বাহিরে এলো ছুটি, অবাক আখি দুটি হেরিল তারে। মালাটি গেথেছিল অশ্রুহারে, তারে যে বেঁধেছিনু সে মায়া হারে। নীরব বেদনায় পুজিনু যারে হাই, নিখিল তারে গাই বন্দনারে। রবীন্দ্রনাথ। জাতীয় অনুষ্ঠানের ফলে দেশে বড় শিল্প, বড় কাব্য আসে না। বড় বড় বাড়ি আসে, মন্দির আসে, মস্ত জনতা আসে, মস্ত মস্ত কোলাহল, সবই মস্ত প্রকাণ্ড ধুমধামের সঙ্গে সঙ্গে আসা যাওয়া করে। কিন্তু যা কিছু সত্য বস্তু জাতির ভাণ্ডারে সঞ্চিত হয় তা ফুলের মধ্যে মধুর মতো, সাতটি নক্ষত্রের চোখের জলের মতো গোপনে নেমে আসে অদৃশ্য লোক থেকে। তার আসা যাওয়ার পথের চিহ্ন পড়ে না দেশের বুকে। যার কাছে আসে তার বুকেও সে গোপনে আসে দেশকালের অতীত এক দেশ থেকে। সে ডাক দেয় কবির প্রাণে, সে সাড়া পৌঁছে যায়। কবি বলেন, ডাকে ডাহুকি ফাটি যাওতে ছাতিয়া। এ কোন ডাক পাখি? এ কোথা থেকে আসে? তার ডাক শুনে প্রাণ ফাটে। এ কি জাতীয় খালের কাদায় বাসা বাঁধে? স্বদেশী পাখি ধরার ফাঁদে একে কি ধরা যায় না? হেনরি মার্টিনের বন্দুকে একে আকাশ থেকে পাড়া চলে খানার টেবিলে। একের প্রাণে যে বসন্তকালের সমীরণ বইল, তাই ধরে এ আসা যাওয়া করলে কালে কালে, দেশে দেশে, বারে বারে। দেশের কবি গাইলে এই ডাক পাখির উদ্দেশ্যে, তুমি কোন পথে যে এলে পথিক, দেখি নাই তোমারে। হঠাৎ স্বপ্ন সম দেখা দিলে বনেরও কিনারে। লোকারণ্যের একধারে হঠাৎ আগমনী বেজে উঠল। জাত জানেও না সোনার তরী এসে গেছে পসরা বেয়ে, নতুন অতিথিকে বয়ে। সমস্ত জাতির বিনা বেতনের চাকর, কবি, শিল্পী এরা ছুটে গেল অতিথির অভ্যর্থনা করতে।
অতিথি তাদের ধন্য করে গেল। জাত তার কোনো খবরই নিল না। বিদায় বেলায় দেশের কবি একা তাকে বললেন, তোমার সেই দেশেরই তরে আমার মন যে কেমন করে, তোমার মাল্যর গন্ধে তারই আভাস আমার প্রাণে বিহরে। অস্ট্রেলিয়ার ঘোড়ার আগাগোড়া একটা সাহেব সমুদ্রের উপরে সূর্যাস্তকে তাদের বিদেশি সন্ধ্যা বলে বর্ণনা করেছিলেন আমার এক বন্ধুর কাছে। সে হিসেবে আর্টকে বলা চলে ন্যাশনাল, কিন্তু আসলে আর্ট তা নয়। সে পথিক, তার বাসা জাতীয় আগারে নয়, তার পথ জাত দেবতার রথচক্র লাঞ্ছিত বড় রাস্তাও নয়, ছোট গলিও নয়, ঠিক ঠিকানা সব নিশানা হারানো পথে। বিস্ময়কর অপূর্ব দর্শন। সে কবিকে বলাই, কোন দেশে যে বাসা তোমার কে জানে ঠিকানা, কোন গানের সুরের পারে তার পথের নাই নিশানা। ধন্যবাদ সকলকে আজকের প্রবন্ধটি শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং আজকের প্রবন্ধটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব। এমন আরও ভালো ভালো সাহিত্য পাঠ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।